সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন মুক্তির সূর্য উঠবে বলেও। এদিকে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের ব্যর্থতার সীমা নেই। সরকার কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরাতে পারেনি। নির্বাচনের সময় নিয়ে ধোঁয়াশা কাটেনি। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায়ও অগ্রগতি সামান্য, কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী চলছে আলোচনাও। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির আকাশে কালো মেঘ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণ, এবং এম এ আজিজ, প্রধান সম্পাদক, দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। নতুন বাংলাদেশে পুরনো খেলায় অংশ নেবে না এনসিপি। চাঁদাবাজদের হাতে তুলে দেয়া হবে না দেশ। হুঁশিয়ারি নেতাদের, যেনতেন নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা জামায়াতের। বিনা ভোটে ক্ষমতায় থাকার খায়েশ দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি বিএনপির। ফের রাজপথে নামলে নির্বাচন পেছানোর সাহস নেই কারো। জামানত হারানোর শঙ্কা থেকেই পিআর দাবি। আগস্টের প্রথম দিকেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, জানালো প্রসিকিউশন। ট্রাইব্যুনালে দণ্ডিতরা অংশ নিতে পারবে না নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণে খোদ নেতাকর্মীরাই। কাজে আসছে না তাৎক্ষণিক বহিষ্কার নীতিও। অনেক সময় ছোট বিষয় বড় করে দেখানোর চেষ্টা দেখছে হাইকমান্ড। এবং আওয়ামী লীগ আমলে 15 বছরের সাংবাদিকতার ধরন নিয়ে তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে, জানালেন প্রেস সচিব। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ মুক্ত করছে অন্তর্বর্তী সরকার। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনীতির আকাশে কালো মেঘ। আজকে একটি পথসভায় ফেনীতে যাওয়ার পথে জামায়াতের আমির এই কথাটি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে। তিনি বলেছেন, মেঘ যতই ঘন হোক সূর্য আটকে কেউ রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশের মুক্তির সূর্য উঠবে ইনশাআল্লাহ। এই কথাটি জামায়াতের আমির বলেছেন। আজিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। এই যে রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনার কথা শোনা যাচ্ছে বা জামায়াতের আমির এটি বলেছেন, এই কালো মেঘের আনাগোনাটা আসলে এই মেঘটা তৈরি করলো কে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন নিয়ে তাহলে কি সংশয়, সংকট, ধোঁয়াশা কাটেনি লন্ডনের বৈঠকের পরও? আমার মনে হয় জামাতের আমির ঠিকই বলেছে, কারণ লন্ডনে যে বৈঠক হলো দুইজনের ভিতরে, তখন কিন্তু 1 ঘন্টা 20 মিনিট কথা হয়েছে, কিন্তু যেটা স্টেটমেন্ট আসছে তাতে 5 মিনিটের আলোচনা মনে হয়। অর্থাৎ ভিতরে নিশ্চয়ই কোনো আলোচনা হয়েছে, উভয় পক্ষে আমরা কিছু জানি না। দ্বিতীয়ত, ওখানে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছিল ইলেকশনের ডেট দিবে ইলেকশন কমিশন। তো এরপরে আপনি দীর্ঘদিন পরে এরপরে অর্থাৎ প্রধান উপদেষ্টা আর নির্বাচন নিয়ে কোনো মুখ খোলে নেই। পরে প্রধান উপদেষ্টার সাথে চিফ ইলেকশন কমিশনার দেখা করার পরে দুইজনের কেউ মুখ খোলে নেই। ধোঁয়াশা। পরে চিফ ইলেকশন কমিশনার বলছে যে ফেব্রুয়ারি থেকে জুনের ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এখনো নির্বাচনের কথা কিন্তু বলে নাই। অর্থাৎ লন্ডনের বৈঠকে তখনও যে কথা বলছে, ইফ, অর্থাৎ যদি এইটা হয়, অমক হয়, তমক হয়, শর্তযুক্ত সব কথা বলেছে। সুতরাং প্রধান উপদেষ্টা তো কখনো একটা গণতান্ত্রিক দেশে তিনি তো অ্যাকাউন্টেবল নিজেকে মনে করে না, তিনি সবচেয়ে গোপন রাখে। যেমন মাহমুদুর রহমান মান্নার কথা বললেন, তিনি একটা টেলিভিশনে আমার সামনে বলেছেন যে প্রধান উপদেষ্টা অনেক সময় বক্তব্য দেন, অনেকের বক্তব্য শোনেন, প্রশ্ন করলে মিটি হাসেন, তিনি কোনো উত্তর দেন না। এটি কেমন কথা বলেন? একটা গণতান্ত্রিক দেশে প্রধান উপদেষ্টা উত্তর দিবে না? তারপরে দেখেন, প্রথম দিকে 3টে পত্রিকায় আমাদের এখানে সাক্ষাৎকার দিচ্ছে, এখন সবসময় বিদেশের পত্রিকায় সাক্ষাৎ দেয়, বিদেশি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়, ওখানে দিয়ে আউলা বাজায় দেয়। আপনি দেখেন, প্রথমে যেটা হলো, এই যে গণ অভ্যুত্থানটা ঘটে গেল, আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল, সব মত, জনগণ সবাই কিন্তু সমর্থক ছিল।
এইটার দলাদলি আমি মনে করব প্রধান উপদেষ্টা নিজে তৈরি করেছে। আপনি দেখেন জাপানে গিয়ে বলল একটি দল ডিসেম্বরের নির্বাচন চায়, পরে সবাইকে ডাকছে, 8টা দল অংশগ্রহণ করেছে, 25টা দলই বলছে ডিসেম্বরের নির্বাচন চায়। তখন তো নির্বাচনের কথা বলতে পারতো, বলে নাই। পরে এরপরে আবার বলল যদি পতিত দলের সাথে পরামর্শক্রমে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ এটা বিএনপিকে মিন করেছে এবং বিএনপির সাথে দলগুলোকে অপোজিশনে ঠেলে দিয়েছে। তো এখানে তো ভাগ। তারপরেও আমি বলবো এখনো ফেসিবাদের বিরুদ্ধে সব দল জনতা এক আছে। ফেসিবাদ আসতে থাকুক, শেখ হাসিনা আসতে থাকুক, কিছু বলুক, দেখবেন সবাই এক আছে। কিন্তু এরপরে দেখেন সংস্কার নিয়ে আলোচনা হলো, এখানে এটা ঠিক একটি দল ছিল যেমন ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারা 1/11-এর সময় আপনার চাইছে, ওই আনুপাতিক হারের নির্বাচন 1/11-এর সরকার সময় বলছে, এটা ঠিক। কিন্তু জামাত ইসলাম অলরেডি সকল কেন্দ্রে নমিনেশন দিয়ে দিছে। ওনারা তখন তো প্রচলিত ওয়েস্টমিনিস্টার সিস্টেম মেনেই তো নির্বাচনে নমিনেশন দিয়েছে। এখন হঠাৎ করে এসে ইসলামিক আন্দোলন বাংলাদেশ আনুপাতিক নির্বাচনের মিটিং ডাকলো, সেখানে ওনারা যা বললো সব এখন বলে আনুপাতিক নির্বাচন। আনুপাতিক নির্বাচন যদি উচ্চ গণতন্ত্র একটি দেশে না থাকে তাহলে তো আনুপাতিক নির্বাচন সেই দেশে হয় না। যেমন ইসরায়েলেও আনুপাতিক, ধরেন টোটালি পুরা রাষ্ট্র ব্যবস্থায় আনুপাতিক নির্বাচন আছে 70টা দেশের মতো, তার ভিতরে ইসরায়েলও আছে। ইসরায়েলে ওখানে আনুপাতিক নির্বাচন আছে, দল আছে 100টা, এবং আনুপাতিক নির্বাচনে কোনো সময় নেতানিয়াহু 30%-এর বেশি ভোট পায় নাই, আর বাকিরা সব ভোট পায় তাকে বাধ্য করে আবার কসাই বানায়, সে কসাই, দোষ নেতানিয়াহুর। কিন্তু আমেরিকার হেল্পে সে মুসলমান নিধন সমানে করে যাচ্ছে, কোনো বিচার সালিশ নাই। তো আমি মনে করি আমাদের দেশে যেহেতু এই যে বললেন ঐক্যমত্য কমিশন বৈঠক চলছিল, আগাচ্ছিল, হঠাৎ করে কয়েকটা দল উঠে জনসভা করে আলটিমেটাম দিয়ে দিল, তো ছেদ পড়লো তো। সুতরাং এই দলগুলোর উপরে আস্থা আমরা রাখবো কিভাবে যে আপনার আনুপাতিক নির্বাচনে ধরেন প্রতীকের নির্বাচন হবে, তারা যে কথা রাখবে এটার নিশ্চয়তা কি? একটাতে একটা ভেজাল লাগলে দিবে উল্টায় গেছে, তখন কি করবেন? অর্থাৎ আমাদের দেশে এখনো গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের অনুশীলন যদি রাজনৈতিক দল বা নেতারা না করে, তার প্রতি আন্তরিক না হয়, জাতীয় ইস্যুগুলোতে ঐক্যমত্য না হওয়া, এই মানসিকতা যদি না থাকে তাহলে এই দেশে কোনো আনুপাতিক নির্বাচন কার্যকরী হবে না। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, যেটি আজিজ ভাই যেটি বললেন, এবং এর আগে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আজকে জামাতের আমির যেটি কথাটি বলেছেন যে রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, এখন এই কালো মেঘের আনাগোনা লন্ডনের তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের পরে মোটামুটি রাজনীতিতে একটা অনেকেই বলছিলেন যে সুবাতাস বইতে শুরু করেছে। হঠাৎ করে এই কালো মেঘের আনাগোনার বিষয়টি আপনারা আবার আনলেন, যেটি আজিজ ভাই বলছিল যে সবকিছু ঠিক ছিল, কিন্তু পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে বেশ কয়েকটি রাজনৈতিক দল যেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এটিও একটা কারণ হতে পারে মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আজিজ ভাইকে। আমি আমার আলোচনার শুরুতে জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন, রাজনীতির আকাশে কালো মেঘ, তবে মুক্তির সূর্য উঠবেই। উনি একদিকে যেরকম যা দেখতে পাচ্ছেন সেটাকে মিন করেছেন, আবার এটার থেকে যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের জনগণ ঘুরে দাঁড়াবে, এটা তিনি খুব সুস্পষ্টভাবে বলছেন, হতাশা ব্যক্ত করেন নাই। তিনি এই চ্যালেঞ্জটা বাংলাদেশের জনগণ মোকাবেলা করবেন এটাকে সুস্পষ্ট করেছেন। কেন কালো মেঘ, এটা আমাদের খুব সুস্পষ্টভাবে বুঝতে হবে। আপনারা জানেন যে লন্ডন বৈঠকের কথা আমাদের আব্দুল আজিজ ভাই বলেছেন যে লন্ডন বৈঠকে মনে হয়েছে 5 মিনিটের বৈঠক হয়েছে, কিন্তু আসলে বৈঠক তো 2 ঘন্টা হয়েছে। আর কি হয়েছে এটা কিন্তু বিএনপিও স্পষ্ট করেনি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ কেউই বলেননি। আমরা আশা করেছিলাম বাংলাদেশে ফিরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অথবা প্রেস উইং থেকে
এই বিষয়টাকে সুস্পষ্ট করা হবে, কিন্তু সেটা করা হয়নি। কেন কালো মেঘ? আজকে বাংলাদেশের পত্র পত্রিকা যদি আপনি 5ই আগস্টের পর থেকে খুলে দেখেন, তাহলে চাঁদাবাজি, ধর্ষণ, তারপরে দখল বাণিজ্য, এগুলো মানে মহামারীতে রূপ নিয়েছে। এবং একটি দল সেই কারণে নিজের কর্মীদের প্রায় 4-5 হাজার মানুষকে কি করেছে, তাদের বিরুদ্ধে শাস্তি দিয়েছে। এই যে শাস্তি দিলেন তারা, কিন্তু এই শাস্তি দেওয়ার পরেও কি করা যাচ্ছে না, এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তাহলে দলের জন্য, যে দল তার ক্ষমতায় যাওয়ার আগে নিজ দলের লোকদের এই চাঁদাবাজি, দখলবাজি কন্ট্রোল করতে পারে না, তারা ক্ষমতায় চলে গেলে কিভাবে এই দেশটাকে মানে এই সমস্ত খারাপ আচরণ থেকে, মানুষের দুর্দশা থেকে, অনৈতিক কাজ থেকে কন্ট্রোল করবেন, এটা জনমনে প্রশ্ন রয়েই যায়। আপনি দেখেছেন যে গত কয়েকদিন আগেই যে লালমনিরহাটে যে ঘটনাটি, থানা ঘেরাও করে সেখানে যে পুলিশদেরকে আহত করে আসামি ছিনতাই করে নিয়ে আসে, সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে ছিনতাই করে নিয়ে আসা হয়েছে। এখন যদি প্রশ্ন করা হয় যে একটা থানার ভিতরে ঢুকে যদি আসামি ছিনতাই করে নিয়ে আসা হয়, তাহলে নির্বাচনের ব্যালট বাক্স কিভাবে নিরাপদ থাকবে? এটাই তো রাজনীতির আকাশে একটা বড় কালো মেঘ। এর পাশাপাশি চলছে, আপনারা দেখছেন যে দিনে দুপুরে, অনেকটা রাত্রে বেলায়, বা ঢাকা শহর তো রাতও তো দিনের মতোই, একজন যুবদল নেতার নেতৃত্বে হোটেল জাকারিয়াতে যেভাবে তাণ্ডব চালানো হলো, এটা তো জাতি খুব সুস্পষ্টভাবে দেখছে। আর কালো মেঘটা কেন? যে যদি সংস্কার না হয়, বিচার না হয়, জুলাই সনদ ঘোষণা না হয় এবং রাজনীতিতে যদি আবার স্বৈরাচার হওয়ার পথ উন্মুক্ত হয়ে যায়, যেন তেন করে যদি শুধু একটা নির্বাচন দিয়েই ক্ষমতার দলের পরিবর্তন ঘটানো হয়, যদি রাজনৈতিক সংস্কৃতি, কালচার এবং ক্যারেক্টারের কোনো পরিবর্তন না হয়, তাহলে তো এই রাজনীতিতে কালো মেঘ থেকেই যাবে। এবং সেই জায়গাতে দেখেন সিইসি কি বললেন, আমি এই পয়েন্টটা একটু বলি। সিইসি বললেন, ধরেন সংস্কার হলো, আমি আপনাকে ইন্টারাপ্ট করতেছি না, একটা অ্যাডিশনাল প্রশ্ন করতে, সংস্কার হলো কিন্তু স্বৈরাচারের পথ আপনি বন্ধ করবেন কিভাবে? হ্যাঁ, স্বৈরাচারের পথ বন্ধ করার জন্যই আমরা বলছি যে প্রত্যেকটা দলকে যে মৌলিক সংস্কার যদি হয়ে যায়, তাহলে সেখানে স্বৈরাচারের পথ বন্ধ হবে। তার কারণেই আমরা বলছি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের স্বৈরাচারের পথ অনেকটাই, আমরা মনে করি যে অনেকটাই কি হবে, এটা বন্ধ হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে, মানবাধিকার কমিশন, পিএসসি থেকে শুরু করে নিয়ে বিচার বিভাগ যেগুলো আছে, মানে যেগুলো মানে সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোকে যদি আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক করা হয় এবং প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য করা হয়, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটা অবশ্যই মানে একটা যৌক্তিক জায়গায় চলে আসবে। দীর্ঘদিন থেকে চলে আসা যে নৈরাজ্য, এটা আমি বলছি না যে একটা নির্বাচনের মাধ্যমেই পুরোপুরি শেষ হয়ে যাবে, তবে যদি এটা 80 ভাগ 90 ভাগ কি হয়ে যায়, মানে কমে আসে, তাহলে এটা আমাদের জাতি হিসেবে আমাদের জন্য অনেক বড় সফলতা। আপনি দেখেন, আমি একটা কথা বলতে চেয়েছিলাম যে সিইসি বলে দিলেন যে আমরা স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুত না, যখন কয়েকটা দল আমরা সহ বলছে যে আমাদের কি দরকার, স্থানীয় সরকার নির্বাচন আগে দেন, দেওয়ার মাধ্যম দিয়ে আপনি যে সুষ্ঠু নির্বাচন করতে পারবেন এটার প্রমাণ দেন। এটার পরের দিনই উনি বলে দিলেন কি যে আমরা এটার জন্য প্রস্তুত না। এটা তো তাহলে বোঝা যাচ্ছে উনি কোনো একটা দল বা গোষ্ঠীর দ্বারা কি হচ্ছেন, পরিচালিত হচ্ছেন। আর প্রধান উপদেষ্টা যেটা একটা বিএনপির সাথে আলাপ করেই যে নির্বাচনী মানে টাইম ঘোষণা করেছেন, এটাতেই আমরা বিরোধিতা করেছিলাম যে উনি এই টাইমই ঘোষণা করতেন, কিন্তু যৌথ সংবাদ সম্মেলনে করার কারণে জনমনে সন্দেহটা বেড়েছে, এই জন্য কালো মেঘ। তবে বাংলাদেশের মানুষ যেহেতু জুলাইতে রক্ত দিয়ে, জীবন দিয়ে প্রমাণ করেছে যে আমরা কোনো স্বৈরাচারী, দখলবাজি, চাঁদাবাজি আমরা মানি না, প্রয়োজনে আবার জুলাই যোদ্ধারা, এদেশের সাধারণ মানুষ এটাকে রুখে দাঁড়াবে, তার মাধ্যমেই মুক্তির সূর্য আসবে ইনশাআল্লাহ। জি আজিজ ভাই, যেটি মানান ভাই বললেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচারের পথ বন্ধ হবে, আর নির্বাচন কমিশন একটি দল বা গোষ্ঠীর হয়ে পরিচালিত হচ্ছে। দেখেন, পিআর পদ্ধতি আমি ব্যাখ্যা দিয়েছি উদাহরণ সহ। পিআর পদ্ধতি আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর যে আচরণ, এই পিআর পদ্ধতিতে নির্বাচন করার মতো তারা গণতান্ত্রিক চর্চা বা কালচারে এখনো না। দ্বিতীয়ত আইন নাই, তৃতীয়ত
জনগণ এই পিআর পদ্ধতিতে ভোট দেওয়া অভ্যস্ত না। আমি বলবো যে এই পিআর পদ্ধতিতে গেলে আপনি খেয়াল করে দেখেন, এই দেশে আওয়ামী লীগ থাকতেও কোনো সরকার 40-এর উপরে ভোট নিয়ে কোনোদিন সরকার গঠন করে নাই। ধরেন এবারে ইলেকশন হলো, কোনো দল ধরেন 40% পর্যন্ত ভোট পাইল, বাকিরা তো অন্যরা পাবে। তারা যদি জোট বাইতে সরকার ফেলায় দেয়, তো এই সরকার তো বছরে একবার করে পড়বে। তারপরে এই যে ধরেন এই যে ঐক্যমত কমিশন বসছে আগোচ্ছে, এরপরে যায় কয়েকটা দল মাঠে গিয়ে আলটিমেটাম দিল, তখন তো সরকার অচল করে ফেলবে। সুতরাং আমার কথা হলো, আগে জাতীয় ইস্যু এবং তারা সবাই গণতন্ত্রের প্রতি, গণতান্ত্রিক চর্চায় যদি অভ্যস্ত না হয়, ধরেন ব্রিটেনে রাজা আছে, রাজার সরকার বিলুপ্ত করে দিতে পারে, তারপরেও সেই পার্টিতে একটা রিটেন কনস্টিটিউশন নেই, এটা তো চলতেছে বিকজ অফ গণতান্ত্রিক কালচার। আমরা ওই গণতন্ত্রই তো ফলো করি। আপনি দেখেন আমেরিকাতে আপনার পপুলার ভোটে একটা ভোট কোনো স্টেটে বেশি পাইলে সব সিনেটর তারা নিয়ে যায়, এটা মেনে তো নির্বাচন করতেছে, তারা মানতেছে তো। সুতরাং আমাদের দেশে তো এটা হয় না। আমাদের দেশে ক্ষমতায় যে চড়ে বসে, তখন শেখ হাসিনা 3 বার যে নির্বাচন, 3টে বার এই দেশের লোক ভোট দিতে পারলো না, যেমন ভোটাররা, কারণ তিনি তার মতো করে ইলেকশন জোর করে বিরোধী দলকে পিটায়া, মামলা করে, আয়না ঘরে ঢুকায়া, হত্যা করে নির্বাচন করেছিল। ক্ষমতাতে ছাড়বে না, এবং সে বলছিল যে 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই 8 তারিখের গণঅভ্যুত্থান যদি 5 তারিখের গণঅভ্যুত্থানে পালাতে বাধ্য করা না হতো, সে তো জোর করেই ক্ষমতায় থাকতো। সুতরাং এই অবস্থা যাতে না যায়, অন্তত পক্ষে আমার এই জন্য বক্তব্য হলো যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্যে যত আইন কঠিন করা যায় করুক, এবং 5 বছর পরে ক্ষমতা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুক। লিখে দেখ না সংবিধানে, বা জয়েন্ট স্টেটমেন্ট দেখ না যে 5 বছর পূরণ হওয়ার একদিন ক্রস করলে সেই সরকার অবৈধ, বলুক না। তো এই দুটো যদি আপনি ধরেন 54 বছরে এই দেশে আমাদের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, এটা তো হঠাৎ করে পারবেন না। আপনি আইন করে সংস্কার করলেন, মানলো না। এরশাদের সময় কি হয়েছে, এর পতনের আগে 3 দলের সংস্কার, একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে, 3 দলের রূপরেখা বলা হয়। এটা তো এ মানে না, ও বলে আগে মানে নাই, ও পরে মানে নাই, এবারেও যে হবে এটা মানবে কে? এই জন্য আমি বলছি যে সংস্কারটা নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের জন্য হওয়া উচিত। এবং নির্বাচন যেটা আশা করা হচ্ছে যে নির্বাচন হবে না, আপনি আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখছেন। আপনার ভারতে এক মাসব্যাপী নির্বাচন হয়, আপনি প্রত্যেক ডিভিশনে একদিন নির্বাচন করেন না, নির্বাচন করেন, আর্মি নামান, পুলিশ আছে, যা আছে, আনসার নামান, ভিডিপি নামান, নির্বাচন নিরপেক্ষ হবে না কেন? আর নির্বাচনে প্রশাসনের লোক শুধু রিটার্নিং অফিসার হবে, এটা কেন হবে? আমি তো রিপোর্টার্স ইউনিটির চেয়ারম্যান, 2500 ভোটার, কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় না। আপনারা প্রশাসন ক্যাডারের বাইরে আসতে পারেন না কেন? এই রাজনৈতিক দল ইলেকশন কমিশন করে, সব আমলা, হ্যাঁ, ওখানে কি এক পেশাজীবী থাকতে পারে না? আর প্রশাসন ক্যাডারের বাইরে আর 25টা ক্যাডার আছে না? আছে তো, সেখান থেকে নিতে পারে। এটা কি ডিসি হইতে কি আইনস্টাইন হওয়া লাগে নাকি? 7 মাসের ট্রেনিং, 6 মাসের ট্রেনিং দিয়ে আর্মি অফিসার বানাইতেছে। আর আপনি একটা ডিসি 7 দিনের ট্রেনিং, 25টা ক্যাডার আছে, 6000 রইল প্রশাসন ক্যাডার, তাক দিয়ে দেশ চালায়। তো সুতরাং সরকারের বুঝতে হবে, এই সরকার বুঝতেই পারতেছে না দেশটা চালাতে, কোথার থেকে শুরু করবে, কোথার থেকে শেষ করবে। আমার কাছে মনে হয়েছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যেমন মান্না ভাই বলছে যে সব কিছু লেজে গোবরে করে ফেলছে, এখন তো আসলেই তাই, সব দেশ আউলায় ফেলাইছে, এলোমেলো করে ফেলছে। এই সরকার ম্যানেজ করে, এনজিওর মতো করে তো দেশ চলে না। দেশ চলে পলিটিক্স যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে। আপনি বলেন যে কয়েকটা লোক উপদেষ্টা হয়েছে, ছাত্র জীবনেও কোনো পলিটিক্স, উনি যেভাবে চালাইতে পারবে ইউনূস সাহেব পারবে না। ওনাকে বসায় দেন চিফ অ্যাডভাইজার বানায়, দেখবেন উনি ঠিকই পারবে। রাজনীতিবিদ পারবে, রাজনীতিবিদ জনগণের পালস বোঝে, রাজনীতিবিদ শুরু করবে কোত্থেকে, শেষ করবে করতে বোঝে, এনজিও করবে বোঝে না। এই এনজিও এবং বিদেশিরা দেশ চালাচ্ছে। ওনারা বলছে, জামাত ইসলাম বলছে লন্ডনে বসে সব সিদ্ধান্ত নিছে। আরে সরকারের ভিতরেই তো বাইরের লোক, সব বাইরের সিটিজেন, সব সরকার চালাইতেছে। তো ওইটা দেখে না, ওইটার প্রতিবাদ করে না কেন? সরকারের ভিতরে বিদেশি নাগরিক আছে না, ডুয়েল সিটিজেনশিপ আছে না? আমাদের সংবিধানে তো এই ওত নিছে বঙ্গভবনে যে এই সংবিধান সমুন্নত রাখার জন্য, সেই সংবিধানে তো ডুয়েল সিটিজেনশিপের জায়গা নাই সরকার চালানো।
তো ওনারা তো এটা প্রতিবাদ করে না। জি। প্রতিবাদ হলো লন্ডন বৈঠক হয়েছে, লন্ডন বৈঠক হয়েছে ইলেকশনের জন্য। সেই জায়গাও তো আপনি দেখেন ইউনূস ঘুড়ির লাটাই ধরে রাখছে। যদি পর্যাপ্ত সংস্কার হয়, যদি বিচার হয়, কে করবে? উনিই তো করবে। বিচারে এই মাস পর্যন্ত একটা চার্জশিট দিতে পারছে, উনি তো 50 বছর লাগবে বিচার করতে। না, 50 বছর অপেক্ষা করবে দেশ। একটা না, 3টা মামলা চার্জশিট হয়েছে, 4টা মামলার বিচারের মোটামুটি 6 মাস একটাতে জেল দিছে, একটাতে মূল মামলার, একটাতে মামলায় চার্জশিট। জেল দেয় না। 6 মাস যেটা জেল হয়েছে সেটা হচ্ছে মূল মামলা না, আদালত অবমাননার মামলা। যাই হোক আব্দুল মান্নান ভাই, যেটি আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, আবার প্রার্থীও ঘোষণা করছেন, প্রার্থীর নামও ঘোষণা করছেন, এটি আসলে দ্বিচারিতা কিনা? আর যেটি আজিজ ভাই বলল যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে 1 বছর পর পর সরকার মানে পরিবর্তন হবে, মানে দেশে একটা স্থিতিশীল সরকার থাকবে না, এবং বিএনপি এটাও বলছে যে যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে স্বৈরাচারের পুনর্বাসনের পথটা খুলে যাবে। ইসরায়েল হবে, আচ্ছা, ইসরায়েল হবে। আমি ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলছি, আমরা যদি আমাদের রাজনৈতিক কালচার এবং ক্যারেক্টার পরিবর্তন না করি, তাহলে যে কোনো পদ্ধতিই আপনি দেন না কেন, আমাদের ওই কুকুরের লেজ কখনো সোজা হবে না। তো আমাদের রাজনীতিবিদরা, আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের দলীয় নেতা কর্মীদের পরে যদি আমাদের কন্ট্রোল না থাকে, তাদের অন্যায় অপকর্মের বিচার করার মতন আমার তো উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিবিদদের উচিত যে সমস্ত নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, অনৈতিক কাজের সাথে জড়িত হবে, এই দুর্বল সরকার তো তাদের বিরুদ্ধে মামলা করতে পারতেছে না, তাহলে নিজ দলের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে মামলা করুক, পরে আদালতের হাতে তুলে দিয়ে আসুক। এদেশে বহু প্রমাণ আছে, বহু গার্জিয়ান তার নিজের সন্তানকে মাদকাসক্ত হয়ে গেলে পুলিশ ডেকে নিয়ে আসে হাতে তুলে দেয়, অপরাধীকে হাতে তুলে দেয়। তো অপরাধীর শাস্তি হলে শুধু দল থেকে বহিষ্কার হলে হবে না, তাদেরকে থানা, পুলিশ এবং আদালতের কাছে দিয়ে অভয় দিতে হবে যে আমরা কি এই জায়গাতে এইভাবে ইনশিওর করতে চাই। এই জন্য সংস্কৃতির পরিবর্তন। আর আমি আপনাদেরকে একটা বলতে চাই যে দেখেন, আমাদের যে নির্বাচন 91 থেকে 2008 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, 91তে বিএনপি জয়ী হয়েছে 30.8% ভোটে। তাহলে এখানে 70% লোকের মতামত, 69% লোকের মতামত কিন্তু বিএনপির বাইরে ছিল। তাহলে কি বোঝা গেল? এইভাবে আপনি হিসাব করলে প্রতিটা নির্বাচনে, ওই যে ভাই বলেছেন সর্বশেষ 2008-এ আওয়ামী লীগ, যদিও এই নির্বাচন নিয়ে প্রশ্ন, 49% ভোট পেয়েছে বলে তারা দাবি করে, সেই জায়গায় তাহলে বোঝা যাচ্ছে যে মানে অধিকাংশ লোকের মতামত না, তাহলে সংখ্যা গরিষ্ঠ লোককে আপনি শাসন করবেন, কিন্তু মতামত দিয়েছে আপনাকে কি মানে সংখ্যা লঘিষ্ঠ জনগণ। তাহলে এই জায়গায় যেটা হচ্ছে WTA সিস্টেম, উইনার টেক্স ওয়াল, আপনি বিজয়ী হয়েছেন, 10 মিনিট 10 সেকেন্ডে আপনি ক্রস করেছেন, আপনি বিজয়ী। আর আমি 9 মিনিট 99 সেকেন্ডে আমি কি করেছি, এটা ক্রস করেছি, আপনার পাশেই ছিলাম, ন্যানো সেকেন্ড বা 1 সেকেন্ড আমার কি হয়েছে, কিন্তু আমিও তো একটা অবদান রাখতে পারি। এই জায়গাগুলোতে এসে ছোট দলগুলো কি হয়ে যায়, মানে বড় দলগুলোর একটা মানে ধামাধরা অবস্থায় চলে আসে, এটা ঠিক না। আপনার ভাই একটা কথা বলেছেন যে আর্মি আছে, আর্মি আওয়ামী লীগ আমলের 3টা নির্বাচন। এই ইস্যুতে একটা প্রশ্ন করে দিই, এই ইস্যুতে আপনি বলছেন যে ছোট দলগুলো একটু সুবিধা পাবে, এটা খালি ছোট দল সুবিধা পাবে না, আমি বলছি যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত যে দলের পক্ষে যায় না, তারাই এই দেশকে শাসন করবে। পিআর পদ্ধতি তো হচ্ছে যে ধরেন মানে দলীয়ভাবে নির্বাচন করলে যারা দল করে না, তারা কি করবে, কোথায় ভোট দিবে? স্বতন্ত্র প্রার্থীদের জন্য কি ব্যবস্থা থাকবে? এটা কি স্বতন্ত্র প্রার্থিত্ব ব্যবস্থা বাংলাদেশে যে কোনো জায়গায় থাকতে পারে, হ্যাঁ ভোট না ভোট তাদের ভোটটা অপশন থাকতে পারে। শোনেন, আপনি যখন বড় গ্রেটার ইন্টারেস্টকে যখন মানে গুরুত্ব দিবেন, তখন কিন্তু আপনি যখন জীবন বাঁচাতে চাইবেন, তখন কিন্তু আপনার হাত কাটা গেলে আপনি কি হাত কেটেও আপনি জীবন বাঁচাতে চাইবেন। আপনি যদি চাঁদাবাজ, দখলবাজ, লুটপাট, ব্যাংক ডাকাতি এইগুলো যদি বন্ধ করতে চান, তাহলে আপনাকে কিন্তু দেশের কোনো না কোনো একটা জায়গায় সংস্কার করতে গেলে অপারেশন চালাইলে কোনো এক জায়গায় ক্ষত বিক্ষত হবে, কোনো জায়গায় একটু সামান্য ক্ষতিগ্রস্ত হবে, তাতে কিন্তু আমার গ্রেটার ইন্টারেস্ট যদি অ্যাসিভ হয় তাহলে সেটা আমাদেরকে করতে হবে। এবং আমি বলছি, ভাইও বলেছেন এটা তো একটা নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ, অবশ্যই না, অধিকার ক্ষুণ্ণ না। আমি যদি স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে না পারি বা আমার আসনে কে এমপি হচ্ছেন এটা যদি আমি জানতে না পারি, তাহলে আমি ভোট দিতে যাব কেন? আমি যদি কোনো দল না করি তাহলে আমি ভোট দিতে যাব কেন? এটার পিআর পদ্ধতির কিন্তু একটা সিস্টেম না, এর অনেকগুলো সিস্টেম রয়েছে। একটা সিস্টেমে যে আমরা আমাদের দেশের মানুষের কাছে বলা হচ্ছে একটা সিস্টেম না, পিআর পদ্ধতি এক এক দেশ, জার্মানি এক ধরনের চর্চা করছে,
টার্কি এক ধরনের চর্চা করছে, শ্রীলঙ্কা এক ধরনের চর্চা করছে, আবার ভাই বলছেন এটা ইসরায়েল চর্চা করছে। তা এগুলো আমাদের জন্য কোনটা সুইটেবল, এটা আমাদের রাজনীতিবিদরা যদি এটা নিতে চান ভালো জিনিস, তাহলে এটাই হবে। আর আর্মির কথা আমি বলছি, আগের 3টা নির্বাচনেও কিন্তু আর্মির ম্যাজিস্ট্রেটি পাওয়ার ছিল, কিন্তু কি হয়েছে আমরা জানি। এখনও কিন্তু বর্তমান আর্মির কি আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিয়ে যেগুলো হচ্ছে এগুলো তো আমরা পারছি না। অর্থাৎ আমাদের সিস্টেমের পরিবর্তন দরকার। পেশি শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে কি করা যায় না, এগুলো করা যায় না। এরপরেও আপনি দেখেন, যদি আমাদের তো 2টা কক্ষের ব্যাপারে সব রাজনৈতিক দলরাই কি হয়েছে, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ। তো আমাদের বন্ধু সংগঠনরা তো কোনো জায়গায় পেয়ার চাচ্ছেন না। যদি ওনারা বলতেন যে ঠিক আছে আপাতত আমরা যে সিস্টেমে ছিলাম এই সিস্টেমেই থাকি, তাহলে উচ্চ কক্ষে আসেন, আমরা পেয়ার চাই। এটাও নিয়েও কিন্তু আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে, কিন্তু ওনারা কোনোটাতেই পেয়ার চান না। আমি মনে করি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান নাই, কিন্তু পরবর্তীতে এসে ওনারা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন এবং চাইতে বাধ্য হয়েছেন, যেটা জামাত ইসলামী আগেই চেয়েছিল অধ্যাপক গোলাম আজম সাহেব। আমি 1994-এ অধ্যাপক গোলাম আজম সাহেব পেয়ার পদ্ধতি নিয়ে বই লিখেছেন, আনুপাতিক হারের। তাহলে আমরা কিন্তু এই ব্যাপারগুলোতে অনেক আগে থেকেই জনমত নিচ্ছি। এটা কিন্তু নতুন না যে হঠাৎ সংস্কারের আলোচনা চলছিল আমরা কিন্তু এটাকে উইন্ডো ওপেন করে দিয়েছি। বিষয়টা এরকম না, আমাদের দলের ভিতর থেকে এরকম মোটিভেশন চলতেছিল এবং এটা বেশি দাবিতে আসছে কখন, যখন বাংলাদেশের মানে লুটপাট, দখল, বাণিজ্য, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড এবং নিজ দলে আমাদের বন্ধুরা 100-র উপরে লোক হত্যা করেছে, যারা নিজ দলের কর্মীকেই এই কয়দিনই হত্যা করে ফেলতে পারে, তাহলে তাদের মাধ্যম দিয়ে কিভাবে এই দুর্বল একটা সরকার মানে একটা সুষ্ঠু নির্বাচন করবে, এই জন্যই রাজনীতির আকাশে কালো মেঘ। জি জি আজিজ ভাই, এই যে বিএনপির তৃণমূলের একেবারে নিয়ন্ত্রণহীন বলা চলে, এবং যদিও দলের হাইকমান্ড ব্যবস্থা নিচ্ছে, গতকালকেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন প্রায় 4 থেকে 5 হাজার জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কোথাও কোথাও দেখেছি শুধু ব্যবস্থা না, মামলারও ঘটনা ঘটেছে। এরপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? না, বিষয়টা হচ্ছে যে এই যে সরকার আসার পরে যে সব জায়গায় শক্তি প্রয়োগ করা, যেটাকে বলা হচ্ছে মব কালচার, মব করা, তো এইটা করার ফলে সারা দেশটা কিন্তু মানুষ কিন্তু চাপ দিয়ে এবং আইন হাতে তুলে নেওয়ার কালচার হয়েছে। এখন মান্নান ভাই তো বড় নেতা, মজলিসে শুরার নেতাও। আমার বাড়ি সাথিয়া, পাবনায়, সেখানে জামাত এবং বিএনপির এদের ঝগড়া হয়েছে টেন্ডারের জন্য, এবং ওখানে চাঁদাবাজি হচ্ছে, জামাতও করতেছে, বিএনপি করতেছে। আপনি এটা চেক করেন, তারপরে আপনার সাথে তর্ক করেন। আমি বলছি চাঁদাবাজি হচ্ছে, আপনারা এটা ভালো করে দেখেন। 1, 2 নম্বর হচ্ছে ধরেন চাঁদাবাজি উনি কয়েকবার বলছে, তো কেউ চাঁদাবাজিতে নাই, অসুবিধা নেই। ধরেন আমি বলি ওনাদের অনেক প্রতিষ্ঠান ওই বলতেছি অনেক প্রতিষ্ঠান আপনার দখল হয়ে গেছিল, ইসলামিক ব্যাংক সহ, আইনের জন্য অপেক্ষা করতে পারে নাই। ওনারা তো শিবিরের পোলাপান দিয়ে দখল করে নিচ্ছে। এটা দখল না, বেআইনি না? আপনি আইনের আশ্রয় নিতেন, আপনাদের জিনিস আপনারা পাইতেন, দখল তো করছেন। অর্থাৎ দখল প্রবণতা সবার ভিতরে, প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনি দেখেন। আমরা সাংবাদিকরা এখন কিন্তু যতই বলেন বাহ্যিকভাবে মনে হচ্ছে স্বাধীন, নো ইন্টারফারেন্স। আপনি বলেন সমন্বয়কারীরা প্রেস ক্লাবে বসে লিস্ট দিছে, এরা ফেসিবাদের দোষর, চাকরি গেছে, মেম্বারশিপ চলে গেছে। আপনি দেখেন কত সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, তারা অনেকেই টাকার মালিক, তাদের বিচার করেন। খুনের আসামি সব ঢুকাই দিছে, সব খুনের আসামি। বলেন আপনার পৃথিবীতে সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়, এই রেকর্ড নাই, বাংলাদেশে সেটা হয়েছে, সব অ্যাক্রিডিটেশন। আমি 15 বছর আমার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল ছিল, সেই কার্ড আমি কোনো মতে নিছিলাম, এটাও বাতিল হয়ে গেছে। এবং আমাকে বলা হয়েছে এটা নেওয়ার জন্য। আমি বলছি এই সরকার থাকা পর্যন্ত আমার কোনো অ্যাক্রিডিটেশন কার্ড দরকার নেই, আমার কোনো প্রত্যাশা নেই জীবনে। এই জন্যে আমি বলছি কম বেশি সবাই, আপনি খেয়াল করে দেখেন যে জামাত ইসলাম সব সিটে আপনার প্রার্থী দিয়ে দিছে। তখন তো আনুপাতিক নির্বাচন আলোচনা হয় নাই। ওনারা এখন আনুপাতিক নির্বাচন ছাড়া নির্বাচন করবেন না। আপনি আরেকটা দল আছে ওনাদের সাথে বড় দল, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, আওয়ামী লীগের সময় শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে। লোকাল নির্বাচনে বরিশালের যখন ক্যান্ডিডেট মার খেলো, রক্তাক্ত হলো, সাথে সাথে উল্টায় গেছে। আবার বিএনপি ছোট ছোট দলের
অনেককে কিন্তু সিট ছাড়া ইতিমধ্যে ডিরেকশন দিয়ে দিছে। এক নেতা তার এলাকায় গেছে, বুক ফুলায় গেছে, পিঠা খাইছে, ধাওয়া দিছে, ধাওয়া দিয়ে উনি এখন উল্টায় গেছে। তো আপনি ধরেন পরিস্থিতি আনুপাতিক নির্বাচনে যাবেন, তখন তো দেখা যাবে যে দলগুলো আনুপাতিক নির্বাচনের পক্ষে এখন গেছে তা তো উল্টায় যাবে, পরিস্থিতি দেখলেই উল্টায় যাবে। তাহলে এই আনুপাতিক নির্বাচন দেশ তো স্টেবল হবে না, দেশ তো আরও খারাপ হয়ে যাবে। দেশে তো আমি তো বলবো আমাদের দেশে এখনই বলতেছে পেয়ার সিস্টেমের নির্বাচন হলে তো দেখা যাবে যে এই যে যারা আন্দোলন করলো সব ইসলামিক পন্থী, তখন তো আমাদের দেশটাকে অন্যরা অন্যভাবে চিত্রিত করবে। সুতরাং আনুপাতিক নির্বাচন যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দল আপনার গণতন্ত্রের প্রতি আনুগত্য না হবে, ন্যাশনাল ইন্টারেস্টে এক না হবে, ততক্ষণ পর্যন্ত পিয়ার পদ্ধতি হলে এই দেশের দুর্ভাগ্য আছে, সরকার টিকবে না, দেশটা অচল হয়ে যাবে। ওই বেঞ্জামিন নেতানিয়াহুর মতো কষাই হয়েছে না, ও একা কষাই হয় নাই, ওর ওখানে 100টা পার্টি আছে, লোক হলে 1 কোটি, 100টা পার্টি আছে, এই পার্টি সব জিতে যায়, উনি পায় 30%-এর উপরে ভোট পায় না, তখন সব যা চাপ দেয় মুসলমান মারো, হত্যা করো, এটা তো কষাই, মুসলমান সমানে মারতেছে। এই দেশেও আপনার দেখবেন অনুপাত হারে নির্বাচন দিবেন, ধরেন কথার কথা এখন বিএনপি বড় দল, সে 30% ভোট পাইল, বাকি 70% বাকবুক হয়ে গেল, তারা চাপ দিবে, এই করো হেই করো, চাপ দিবে, নাহলে সরকার ফেল করবে অথবা চাপ দিয়ে বাধ্য করবে। তো সুতরাং দেশ তো স্টেবিলিটি থাকবে না। তো আমার কথা হচ্ছে যে আইন করেন, যত খুশি সংস্কার করেন, সংস্কার তো আগাচ্ছিল, 70 অনুচ্ছেদ চলে গেছে, 70 অনুচ্ছেদ চলে গেছে, আপনি বলেন পিয়ার সিস্টেমের নির্বাচন করলেন, 30% ভোটে কথার কথা একটা দল জিতলো, 70% গুড়াগাড়া সহ পাইল। আরে গুড়াগাড়া দল তো সব বিক্রি হয়, বিক্রি করবে, হর্স ট্রেডিং হবে, কিনে নিয়ে সরকার ফেলাই দিবে। আমাদের দেশে প্রত্যেকটা নির্বাচনে তো বিদেশি ইনফ্লুয়েন্স থাকে, বিদেশিরা বলবে যে এই সরকার ফেলায় দাও, কিনে ফেলবে, সব কিনে ফেলবে, গেল সরকার শেষ। সুতরাং পিয়ার পদ্ধতি খুবই রিস্কি বাংলাদেশের জন্য। কারণ এই দেশে আপনি খেয়াল করেন যে ঐক্যবদ্ধ কমিশনের বৈঠক চলছে, আলোচনা, সেখান থেকে রাস্তায় চলে গেছে, দিয়ে আলটিমেটাম দিয়েছে। মানান ভাই, আমাদের সময় একেবারে শেষ, 2 মিনিট মতো সময় আছে। যে আনুপাতিক নির্বাচন যদি হয়, ধরে নিলাম যে এখন যে হাতে সময় আছে, নানা রকম আইন সংস্কার, প্রশাসনিক সংস্কার, নানা বিষয়গুলো করতে হবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হয়। আনুপাতিক নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগকে ঠেকাবেন কিভাবে? আওয়ামী লীগ তো বাংলাদেশে এখন নিষিদ্ধ, কাজেই কার্যক্রম নিষিদ্ধ। সেটার জুলাই সনদের স্পিরিট হচ্ছে এই দেশে যারা এত ছাত্রকে হত্যা করেছে এবং এই দেশকে ধ্বংস করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, তাদেরকে তো ঐক্যমতের ভিত্তিতেই কি করতে হবে, মানে তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। ভাই একটা কথা বলেছেন, মব গ্রহণযোগ্য না, মব গ্রহণযোগ্য না, এটা আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সুস্পষ্টভাবে এ ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছেন, আমরা কখনোই এটা অ্যালাউ করি না। জামাত কোথাও চাঁদাবাজি করে না, এটা আমাদের দলের পক্ষ থেকে সুস্পষ্ট আছে। আর ইসলামী ব্যাংক দখলের কথা বলেছেন, যুব দলের নয়নের নেতৃত্বে একটা সন্ত্রাসী বাহিনী তারা এই ব্যাংক দখল করতে গিয়েছিল, আমরা সেটাকে কি করেছি, ঠেকানোর চেষ্টা করেছি, আমরা মানে এই ব্যাংক দখল করি নাই। এরপরে প্রার্থী দেওয়ার কথা বলেছেন, আমরা নির্বাচনমুখী দল, আমরা তো নির্বাচনের প্রস্তুতির জন্য কি করেছি, এটা দিতেই পারি, প্রার্থী প্রস্তুতি নেওয়া তো আমাদের কোনো অসুবিধার কথা না, বরঞ্চ আমাদের বন্ধুরা যে নির্বাচনের জন্য প্রস্তুত সেটা আমরা এখন বুঝতে পারছি না। কেন পেয়ার দরকার জানেন? এই যে মনোনয়ন বাণিজ্য বাংলাদেশে যেটা হয়, এই মনোনয়ন বাণিজ্য বন্ধ করার জন্য পেয়ার দরকার। এবং আরও যেগুলো বলেছি আমি সেটা বললাম। আপনি দেখেন যে ভাই বলেছেন যে বারবার হবে ইসলামী আন্দোলন তারা কি করেছে, আওয়ামী লীগের দোষর ছিল। বিএনপির সংসদ সদস্যরা তো এই 18 সালের সংসদে গিয়েছে, প্লটও নিয়েছে, তার জন্য তাদেরকে আওয়ামী লীগের দোষর বলবেন না কেন? এটা বলা উচিত। ইশরাকের মতন একজন মানুষ যিনি নিজে শপথ পড়ে মানে বসে যেতে চান এবং বসেছেন, মিটিং করেছেন, দুদুভাই বলেছেন যে আমি কি করতে চাই, আমি মানে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেন। এটা কি মগের মুল্লুক নাকি? শহীদের রক্তে দিয়ে কিনা এই বাংলাদেশে যে যা ইচ্ছা তাই করতে পারে না। কাজেই এই বাংলাদেশের সাংবিধানিক যেই মানে শূন্যতা নষ্ট করে যেনতনভাবে মূলত বিএনপি ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে। আমাদের সময় একেবারে শেষ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।